হাই, গুড ইভিনিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো। আম, তো আজকে তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস। অবশ্যই টপিক যেটা আজকে আমি পড়াবো সেটা শুধু ফিফথ সেমিস্টার না, আম, একই সঙ্গে সঙ্গে আম, এটা ক্লাস টেনের যারা পড়ছে তাদের সম্ভবত দু নম্বর চ্যাপ্টারেতে আছে, এবং ক্লাস এইটে যারা পড়ছে তাদেরও কাজে লাগবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পার্ট মেকলে মিনিট। মেকলে মিনিট কি, এবং মেকলে মিনিটের যে মূল বৈশিষ্ট্যগুলো মানে মূল বিষয়গুলো কি ছিল, এবং এটা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর কতটা প্রভাব ফেলেছিল, এটাই মূল আলোচনার বিষয়বস্তু আর কি। तो आज फिफ्थ सेमेस्टर का क्लास है, तो ऐसे ही मैंने तुम लोगों को बता दिए थे कि मैकॉले मिनट्स के ऊपर क्लास लेंगे हम। तो आज वही क्लास होने जा रहा है। तो आज हम देखेंगे तीनों चीज़ों के ऊपर, व्हाट वाज मैकॉले मिनट्स, एंड सेकंड थिंग्स वाज व्हाट वाज द मेन फीचर्स ऑफ द मैकॉले मिनट्स, and what was the importance of Macaulay minutes. So let's start. এই শুরু করার আগে তোমাদের একটা প্রাইমারি কথা আমি তোমাদের বলে নিতে চাই সবার সঙ্গে, যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে এলেন, অর্থাৎ আমি একদম প্রথমের দিকের কথা বলছি। আমাদের দেশে যখন ওই গুজরাটে সুরাটে এলেন, তারপরে 15 সালে যখন প্রথম কুঠি স্থাপন করা হলো সুরাটে, তারপর আমাদের 1757 সালে পলাশি যুদ্ধ হলো, এবং প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনের মধ্যে একটা কেমন যেন আশঙ্কা ছিল, দ্যাটস शक था कि कैसे होगा, क्या होगा, इतना बड़ा देश है, एडमिनिस्ट्रेशन कैसे चलेगा, মানে কিভাবে প্রশাসন চলবে, কোন পরিস্থিতিতে চলবে। তো সমস্ত বিষয়টা তাদের কাছে একটা ভীষণ কনফিউশন ছিল, কারণ তারা বিদেশি ছিলেন এবং তাদের ল্যাঙ্গুয়েজ আমাদের দেশে ছিল না। আর আমরা অলরেডি জানি যে আমাদের দেশে প্রচুর ভাষা রয়েছে, এবং জানি আমরা সংবিধানে অনেক ভাষা স্বীকৃতি রয়েছে। তো এবং এটা নিয়ে ওদের মধ্যে একটা কনফিউশন ছিল। যাই হোক, ভারতবর্ষে প্রথমের দিকে যে সমস্ত গভর্নর জেনারেল এসেছিলেন, আমি ওয়ারেন হেস্টিংসের কথা প্রথমবার বলবো। তিনি যখন ভারতবর্ষে এলেন, এই বিষয়টা কিন্তু इंग्रेज যারা অফিসিয়াল ছিলেন ইস্ট इंडिया कंपनी, वो ऑफिशियल्स उन लोगों को दिमाग में बराबर ऐसे था कि कैसे होगा, लेकिन किसी ने इस बात के ऊपर तवज्जो नहीं दिया। तो इसके लिए क्या हुआ कि पहली बार जब वॉरेन हेस्टिंग्स भारत में आए, तो उन्होंने जो कोशिश किए थे कि जो हमारा देश का जो एजुकेशन सिस्टम है, তোমাদের বলে দিই যে ভারতবর্ষের অলরেডি তোমরা একটু জানো, ক্লাস যারা স্কুলে পড়ছো তারা তো ক্লাস এইটে পড়ে নিয়েছো, আর যারা আমাদের ফিফথ সেমিস্টারে রয়েছে তাদের তো অলরেডি আমি গত ক্লাসে আমি একটু বলেছি যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা মুসলমানদের জন্য ছিল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করা, এবং হিন্দুদের জন্য ছিল টোলে গিয়ে পড়াশোনা করা। তো এই একটা ব্যাপার ছিল, এবং যেটাতে সম্পূর্ণরূপে আমাদের প্রাচ্য দেশীয় জিনিসপত্রগুলো শেখার ব্যবস্থা ছিল, সেখানে আধুনিকতার কোনো ব্যবস্থা ছিল না। मॉडर्न एजुकेशन की कोई भी बात नहीं होता था उस वक्त। तो हिंदू के लिए वो टोल था, मुस्लिम्स के लिए वो मदरसा थे। मदरसा में क्या होता था, अरबिक सिखाए जाते थे। हिंदू टोल में क्या होता था, ब्राह्मण्स के पास बच्चे लोग सीखने जाते थे, और वहाँ पर क्या होता था, वेद पढ़ाया जाता था, वेद का फिलोसफी पढ़ाया जाता था, उपनिषद पढ़ाया जाता था। तो এই এরকম হিন্দু শাস্ত্র পড়ানো হতো। তো যার ফলে আমাদের সেভাবে আপব্রিঙ্গিংসটা হচ্ছিল না, এবং হচ্ছিল না বলতে আমি ওইভাবে বলতে চাইছি না, আমাদের দেশীয় তত্ত্ব অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলছিল। ওয়ারেন হেস্টিংস যখন আমাদের ভারতবর্ষে এলেন, তখন তিনি পরিস্থিতিটাকে নড়ানোর চেষ্টা করলেন না, এবং যে কারণে তিনি দেখলেন যে ভারতবর্ষে প্রশাসন তো চালাতে হবে, তার জন্য প্রায় তোমাদের একবার বলেছি যে কোড অফ জেন্টু ল গঠন করছেন তিনি, এবং ট্রান্সলেশন করছেন হিন্দু পণ্ডিত এবং হিন্দু পণ্ডিত মুসলিম মৌলবীদের নিয়ে, যে ভারতবর্ষের আইন কানুনগুলো কী রয়েছে, কারণ বিচার ব্যবস্থা তো চালাতে হবে ভারতবর্ষে। মানে অলরেডি সুপ্রিম কোর্ট গঠন করা হচ্ছে এই সময়টাতে, এবং কোর্টসগুলো তৈরি করা হচ্ছে, জেলা লেভেলে যে কোর্ট আদালত তৈরি হচ্ছে।
তো সেখানে বিচার ব্যবস্থা চালাতে গেলে ভারতীয় বিচার ব্যবস্থা জানা দরকার, এবং সেগুলো কারা জানেন? সেগুলো তো জানেন মূলত আমাদের মৌলবীরা, এবং মুসলিমদের মৌলবীরা এবং হিন্দুদের পণ্ডিতরা। এবং এবং তিনি ভারতীয় যে শিক্ষা ব্যবস্থাকে কতটা প্রাধান্য দিচ্ছেন তার বড় প্রমাণ 1781 সালে যখন তিনি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য বলছেন, মাদ্রাসা প্রতিষ্ঠাও করছেন। এবং আমাদের 1792 সালে বেনারসে জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। এবং সবচেয়ে বড় 1800 সালে আমাদের এতে কলকাতাতে এসথেটিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে, যেটা বিভিন্ন ডকুমেন্টসকে জোগাড় করার জন্য, যেখানে আমাদের যে সমস্ত স্ক্রিপ্ট যা যা ডকুমেন্টস পাওয়া যাবে সেটা এখানে রাখা এবং গবেষণা করা হবে। সেই জন্য তো উইলিয়াম জোনসের নেতৃত্বে এসথেটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হচ্ছে। এবং যার ফলে ওয়ারেন হেস্টিংস ব্যাপারটাতে কোনো রকম ইন্টারফেয়ার করেননি। এখন প্রথমবার এই ব্যাপারটা নিয়ে একটা আমি তোমাদের প্রথমে বলিনি যে আমাদের দেশে যারা খ্রিস্টান মিশনারিরা এসেছিলেন তারা কিন্তু বিশেষ করে মাদ্রাজেতে ডেনমার্কের যারা ড্যানিশ যারা এসেছিলেন তারা কিন্তু অলরেডি উদ্যোগ শুরু করেছিলেন, কারণ তারা বাইবেলকে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছিলেন, এবং তারা ইংরেজি ভাষায় কিছু শিক্ষাদানের ব্যবস্থা করছিলেন লোকাল लेवल। এবং আমাদের কলকাতায় यहाँ पर कोलकाता में श्री रामपुर में ये कोशिश किया गया था, जो हम लोग बोलते हैं विलियम मार्समैन केरी एंड और जो मार्समैन केरी जो लोग आए थे श्री रामपुर में, तो वो लोग ऐसे पहले क्या कर रहे थे कि बाइबल को ट्रांसलेट कर रहे थे, और उसके बाद बंगाली में ट्रांसलेट कर रहे थे। बीच बीच में ऐसे इंग्लिश एजुकेशन बच्चे लोगों को सिखाया भी जाना शुरू हो गया था। অর্থাৎ সরকারিভাবে কিন্তু কোনো উদ্যোগ কিন্তু এই সময় নেওয়া হয়নি। একটা কথা স্পষ্টভাবে মনে রাখবে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার ভারতীয় যে ওদের দেশের যে শিক্ষা ব্যবস্থায় যে বিশেষ করে টাকা দিয়ে ইংরেজি বিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থাকে চালাবে এমন মানসিকতা কিন্তু ব্রিটিশদের ছিল না। তো প্রথমবার এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হচ্ছে, আমরা পাচ্ছি তার প্রমাণ 1813 সালে যখন সনদ আইন হচ্ছে। আমাদের দেশে 1813 সালে সনদ আইন, এবং তিনটি বড় সনদ আইনের কথা আমি তোমাদের বলে রাখছি। সেটা হচ্ছে 1813 সালে এবং 1835 সালে, 1851 সালে এবং এই 1853 সাল, সরি। তো এই সনদ আইনগুলোতে ভারতবর্ষের পরবর্তীকালে যে শাসন ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে নিয়মকানুন লেখা থাকতো। এই সনদ আইনেতে একটা ধারা বলে দেওয়া হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে প্রথমবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হচ্ছে যে আপনাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে, ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাটা কোন ভাষায় চলবে, অর্থাৎ এই যে স্কুল কলেজগুলো তৈরি হতে শুরু হয়েছে এগুলোর ভাষা কি হবে, বা আগামী দিনে ভারতীয় বাচ্চারা যারা শিখবেন তাদের ভাষা কি হবে এবং সেই ল্যাঙ্গুয়েজটা কি হবে, অর্থাৎ ইংরেজি ভাষা শিখবে না দেশীয় ভাষায় শিখবে। তো এটা নিয়ে 1 লাখ টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং আপনারা সেটা সিদ্ধান্ত নিন যে আপনারা মানে কোনভাবে এই টাকাটাকে খরচা করবেন। এখন এই সময়তেই শুরু হয়ে গেল বিরোধ। সেই বিরোধটা হচ্ছে যে এক ভাগাভাগি হয়ে গেল, দুটো দল আমাদের দেশে। একদল বলছেন যে না, আমাদের দেশে এই টাকাটা যেটা এসেছে এবং আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের প্রাচ্য ভাষা, ওরিয়েন্টালিস্ট এদেরকে বলা হচ্ছে। প্রাচ্য ভাষা বলতে বোঝাচ্ছে ধরো আমাদের দেশীয় যে ভাষায় সেই মিডিয়ামেই বাচ্চাদের শিক্ষা দেওয়া হোক। আর এবং এই ভদ্রলোকদের মধ্যে অন্যতম হচ্ছেন এইচ নাম পাওয়া যায় এইচ উইলসন এবং এইচ.টি. প্রিন্সেপ, আর এবং আরও কিছু আমাদের লোকাল দেশীয় নামও পাওয়া গিয়েছে। এবং এরা হচ্ছেন, এদেরকে বলা হচ্ছে ওরিয়েন্টালিস্ট, মানে এরা প্রাচ্য ভাষার শিক্ষার समर्थनकारी। ये लोग चाह रहे हैं कि अपना देश का जो एजुकेशन सिस्टम होगा वो अपने देश का लैंग्वेज के ऊपर ही बेस्ड करके होना चाहिए, इसलिए इन लोगों को ओरिएंटलिस्ट बोला गया है, ओरिएंटलिस्ट बोला भी जाता था। और अभी जो नया एक टीम आया कि जैसे राजा राममोहन रॉय उनमें से सबसे आगे था, कि इन टीमों ने बोला कि नहीं, भारत में ऐसा नहीं होना चाहिए, आने वाले पीढ़ी को नए ज़माने से मिलना है, नए साइंस को सीखना है, नए टेक्नोलॉजी को लेना है। इसके चलते इन लोगों को जो स्कूल का पढ़ाने का जो मीडियम वो इंग्लिश होना चाहिए।
অর্থাৎ এই যে রাজারামন এবং তার যে আরো আরো মানে সদস্যরা ছিলেন, এরা চাইছেন পাশ্চাত্য ভাষা মানে ইংরেজি, ভারতবর্ষের বিদ্যালয়গুলোর ভাষা হবে ইংরেজি। অর্থাৎ মানে এরা হচ্ছেন অ্যাংলিসিস্ট। তো প্রাচ্যবাদী অ্যাংলিসিস্ট, পাশ্চাত্যবাদ, দুটো দলে ভাগ হয়ে গেছেন। এমন টানাপোড়েন চলছে ভারতবর্ষে। এবং যা বলো ওই 1,00,000 টাকা যেটা এসেছিল, ওটা খরচা করার মতো এখনো পর্যন্ত কোনো ডাইরেকশন বলে দেওয়া হয়নি যে ওই ল্যাঙ্গুয়েজই খরচা করতে হবে, এরকম কোনো নির্দেশিকা তখন পর্যন্ত কিন্তু আসেনি। তারপরে কনফিউশন চলছে তখনকার সময়কালে, এবং যেটা কনফিউশনটার একটা বড় মানে ডিসিশনে আসার সিদ্ধান্ত নিচ্ছেন যখন গভর্নর জেনারেল 1828 সালে হয়ে আসছেন আমাদের উইলিয়াম বেন্টিক। তো উইলিয়াম বেন্টিকের সঙ্গে একজন ভদ্রলোক এসেছিলেন, তার নাম थॉमस बैबिंगटन मैकॉले বা मेकले আমরা বলি। तो ये थॉमस उनके साथ आया था। ये बहुत ही शिक्षित आदमी थे, स्कॉलर थे, राइटर थे। तो इनका ये मानना था, बराबर ये इनका मानना था कि इंग्लिश मीडियम होना चाहिए भारत में। जो भी शिक्षा संस्थान है और जो स्कूल के मीडियम वो इंग्लिश ही होना चाहिए। তো উইলিয়াম বেন্টিক এই মেকলেকে দায়িত্ব দিয়েছিলেন, আচ্ছা এই যে সমস্যাটা চলছে, এই যে প্রবলেমটা চলছে, কি করা যায়, আপনি একটা সার্ভে করুন এবং একটা তার রিপোর্ট বার করুন, এবং আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিডিয়াম কি হবে সেটা নিয়ে একটা প্রস্তাব আপনি আমাকে দিন। এবং তখন তিনি আমাদের যে কোর্ট অফ ডাইরেক্টরস, তো এই 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 মানে তার তার মানে মানে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের প্রেসিডেন্টও ছিলেন, মানে মানে যার ফলে মেকলে। তো যার ফলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তিনি 1835 সালে 2 ফেব্রুয়ারি একটা সার্ভে চালিয়ে রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্টটার নামই হচ্ছে মেকলে মিনিট। ওকে, তো দিস রিপোর্ট ইজ কল্ড মেকলে মিনিট। এই রিপোর্টেতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা মাধ্যম কি হবে আগামী দিনে সেই সম্পর্কিত ডিটেলস তথ্য বা তিনি প্রস্তাব দিয়েছিলেন, এবং সেই প্রস্তাবগুলো আজকে তোমাদের সামনে জাস্ট কিছুটা আলোচনা করছি। এটাই তোমাদের কোয়েশ্চেনের মূল বিষয়বস্তু। তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি এবার তাহলে কি বললেন মেকলে যে প্রস্তাব তিনি দিয়েছিলেন সেটা যদি আমরা টোটাল বিশ্লেষণ করি, সেখান থেকে বেরিয়ে আসছে যে মেকলে নিজে প্রস্তাব দিচ্ছেন যে ভারতবর্ষের স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থার মাধ্যম হবে इंग्रजी। एकदम प्रथम प्रस्ताव, पहला मीडियम ये होगा कि इंग्लिश में सिखाया जाएगा बच्चे लोगों को स्कूल में, पहला प्रस्ताव। दूसरा प्रस्ताव ये है कि जो भी स्कूल होगा वो स्कूल में वो जो मदर टंग होगा, मदर लैंग्वेज जिसको बोला जाता है, वो उसको उसके बारे में यहाँ पर इन्होंने कुछ नहीं बोला। उन्होंने बोला कि वहाँ पर स्कूल का जो वो जो मीडियम होगा वो इंग्लिश होना चाहिए। और 3 নম্বর হচ্ছে তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে এই শিক্ষা ব্যবস্থাটার এমন একটা ধারায় চলবে যেখানেতে যদি কোনো স্কুল ইংরেজি মিডিয়ামে চালায় তাহলে তাকে সরকার স্পন্সর করবে, অর্থাৎ গ্র্যান্টস দেবে, মানে টাকা পয়সা দেবে সরকারের তরফ থেকে, কারণ ইংরেজি মাধ্যমে চালালে। তো এই বড় পদক্ষেপ ভারতবর্ষে ইতিহাসে যে বিতর্কটা চলছিল সেই বিতর্কটা পুরোপুরি তছনছ করে দিয়ে उसको नज़रअंदाज करके ये लॉर्ड बेंटिक ने ये प्लान बोल दिए कि भारत में आने वाले दिनों का जो इंग्लिश मीडियम्स में पढ़ाया जाएगा सभी स्कूलों में, और ऐसे ऐसे स्कूल जो पढ़ाएंगे उसको भी सरकारी तरफ से वो ग्रांट दिया जाएगा, पैसा दिया जाएगा, और फंक्शंस के लिए बहुत सारे फैसिलिटीज़ भी प्रोवाइड किया जाएगा। तो এটা হচ্ছে মেকলে মিনিটের মেন বিষয়। এবং মেকলে তিনি প্রস্তাব দিচ্ছেন, কেন তিনি এই কথা তিনি কেন বলছেন, তিনি যুক্তি দিয়েছেন যে ভারতবর্ষের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাতে তিনি বলছেন সবটাই পিছিয়ে, এবং তিনি বলছেন যে পাশ্চাত্য দেশের একটা লাইব্রেরি ভারতবর্ষের এডুকেশনের সমান নয়, মানে এরকম উদাহরণও তিনি দিয়েছেন। মানে ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটাকে তিনি একদম পিছিয়ে পড়া বলে মন্তব্য করছেন। এবং তিনি বলছেন যে আগামী দিনে ভারতবর্ষের যে ভারতীয়দেরকে সায়েন্স এবং পাশ্চাত্য দেশ সম্পর্কে জানতে হলে এটাই একমাত্র পথ হওয়া উচিত।
যার জন্য মেকলে মিনিটের প্রস্তাব দিয়েছিলেন এবং মেকলে মিনিটের যে মানে মেকলে মিনিটের যে প্রস্তাব, সেই প্রস্তাব আহ, কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে তার প্রস্তাবও মেকলে দিয়ে দিয়েছিলেন। মেকলে তিনি বলে দিয়েছিলেন যে কিভাবে এই প্রস্তাবটা ভারতবর্ষের মতো দেশে হবে, যেহেতু নতুনভাবে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নতুনভাবে মানে নতুনই এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেখানে তাদের লোক সংখ্যাই কম, যেখানে তাদের অ্যাকচুয়াল ইংরেজি ভাষা বলা লোক শুধুমাত্র অফিসিয়ালসরাই রয়েছেন, আর কেউ নেই। তিনি কিভাবে এটাকে প্রয়োগ করা হবে তিনি বলে দিচ্ছেন, যে তিনি একটা থিওরি বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি, সেটার নাম ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এটা কেমন? তিনি বলছেন যে আগে ধনী যারা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে রয়েছেন তাদেরকে আগে শিক্ষিত করতে হবে ইংরেজি মাধ্যমে, তারা গিয়ে মিডিল পার্সনদের শেখাবেন এবং মিডিল পার্সনরা গিয়ে নিচের লোকেদের শেখাবে। অর্থাৎ এই প্রসেসটা চলবে ওপর মহল থেকে নিচে মহল। एक्चुअली ये ऐसे ऊपर से नीचे तक ऐसा ऐसा आता रहेगा। पहले ऊपर में जो पैसे वाले वो लोग सीखेंगे, फिर मिडिल वाले सीखेंगे, फिर वो मिडिल वाले जाके जो कम शिक्षित मतलब कम पैसे वाले हैं, अर्थात जो कम्युनिटी है उनको सिखाएंगे। मतलब ये एक প্রসেস होगा। जैसे हम लोग कैसे होगा बता देते हैं। আচ্ছা কেমন হবে সেটা বলে দিচ্ছি। সেটা আমরা যে চোঙাতে যে জল ঢালি বা যে কিছু ঢালি, ওপরে যেমন ওই যে জল ঢালার সঙ্গে সঙ্গে চুঙ্গি দিয়ে নিচেটা দিয়ে বেরিয়ে আসে না, তো সেই প্রসেসটাই বলছেন যে তাহলে কি হয়, ওপরে ঢালা হয় বড় ক্ষেত্র, তারপরে মাঝে কমে যায়, তারপর নিচেটা সরু হয়ে যায়। এই যে জল ঢালা পক্ষে এই জন্য বলছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। তো চোঙ্গার যে পদ্ধতিটা মানে আমরা বলি আর কি, দেখি সেটা, তো এটাকে বলা হচ্ছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে বিভিন্ন সময় যে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি প্রবক্তাকে, লর্ড থমাস ব্যাবিংটন মেকলে, লর্ড নয় থমাস ব্যাবিংটন মেকলে। তো ক্রমনিম্ন পরিশ্রুত নীতির মাধ্যমে তিনি বলছেন ভারতবর্ষের এই ইংরেজি মাধ্যমে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটবে। এটা ক্লিয়ার করে মেকলে বলে দিয়েছেন এবং মেকলে মিনিটকে অ্যাপ্রুভ করে দিলেন 7ই মার্চ 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিক। এবং এর পরে কি হলো সেটা হচ্ছে যে তোমাদের জানিয়ে দিই, তারপরে আমি ডিবেটে আসছি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি প্রায় 23টার মতো স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে 1835 থেকে 39 সালের মধ্যে, এবং একই সঙ্গে 42 সালে কাউন্সিল অফ এডুকেশন আমাদের দেশে তৈরি করা হয়েছিল। এবং একই সঙ্গে সঙ্গে আমরা জানি যে ওই যে 1835 সালে বিখ্যাত আমাদের কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে, এবং আমাদের দেশের অন্যান্য জায়গাতে এরকম টাইপেরই কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে, যার ফলে আমাদের দেশে কি মানে হলো স্টেপ নেওয়া হলো এবং কি লাভ আমরা পেলাম। এই মেকলে মিনিটের দ্বারাই আমাদের দেশে একটা জিনিসের মানে যে বিতর্কটা হচ্ছিল সেটাকে থমিয়ে দেওয়া হলো। অর্থাৎ পাশ্চাত্যবাদী প্রাচ্যবাদীতে বিতর্ক চলছিল এতদিন ধরে, একদম পুরোপুরি তপ করে দেওয়া হলো। ऐसे बंद कर दिया गया है वो दिव्यतर के कैसे ओरिएंटलिस्ट एंग्लिसिस्ट वो सब नहीं चलेगा, ऐसे एक ही चलेगा, वो इंग्लिश मीडियम ही होगा। तो ये गवर्नमेंट ने बोल दिया, क्योंकि वाइस हम लोग जो गवर्नर जनरल लॉर्ड विलियम बेंटिक ने साइन कर चुके थे, तो इसका मतलब ये इंग्लिश मीडियम शुरू हो गया भारत में। और जो बेनिफिट्स हम लोगों को मिलने लगा वो है कि अब से ভারতবর্ষের এবার থেকে ভারতীয় শিক্ষার্থীরা কিভাবে পরিচিত হতে থাকছে, যে ব্রিটিশ নয় মানে পাশ্চাত্য বিজ্ঞান এবং যে দর্শন, সেই দর্শনে পরিচিতি পেতে শুরু করলেন মানে এই মেকলে মিনিটের মাধ্যমে। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে মানে বলতে পারে যে ব্যবসা বাণিজ্যের সুবিধা হতে লাগলো, কারণ ইংলিশ মিডিয়ামে যে সুবিধা হবে যেটা আশা করা হয়েছিল, মানে তখন তো বেনিফিটটা তো পরে আমরা পেয়েছি, তো তখনকার যে হিসেবে অনুমান করা হয়েছিল যে ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, কারণ যারা বিদেশিরা ব্যবসা বাণিজ্য করতে আসছেন তারা আমাদের দেশের ল্যাঙ্গুয়েজটা তো জানেন না, তো যার ফলে তাদের জানলে সুবিধা হবে। আমাদের এখানকার লোকেরা যদি ইংরেজি জানেন তো তাহলে কমিউনিকেট করতে সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য সুবিধা হবে। এবং আরেকটা সেটা হচ্ছে যে এই যে মেকলে মিনিটকে নিয়ে যেটা মানে বেশিরভাগই অনেকে সন্দেহ করেন যে আসল উদ্দেশ্যটা কি ছিল না, তাহলে মোটামুটি এটা জেনে রাখো, স্কুল লেভেলে নিশ্চয়ই জেনে গেছো, ক্লাস 8-এ যারা পড়ছো তারা অলরেডি 9-10-এ যারা পড়ছো তারা জেনেছো 8-এ। সেটা হচ্ছে যে মেকলের একটা ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে ভারতবর্ষে একটা সম্প্রদায় তৈরি করা, যারা ইংরেজি বলনে বলা সম্প্রদায়। তারা কি বলতো, সরকারি অফিসগুলোকে তো চালাতে হবে, তো সেখানে তো ইংরেজি বলা লোক নেই, এবং একটা তাদের মতো তাদের কথায় ওঠা বসা করবে এমন ধরনের লোক
যাতে করে তাদের তৈরি হয় এবং তাদের একটা টিম তৈরি করতে পারেন, প্রশাসন চালাতে সুবিধা হয়, রাজ করতে সুবিধা হয়, वो लोग ज़्यादा देर तक रहे, वो एडमिनिस्ट्रेशन के बेनिफिट्स मिले क्योंकि इंग्लिश लैंग्वेज बोलने वाला आदमी मिल जाएगा। तो ऐसे एक मतलब उनका अदब कायदा जानने वाला एक टीम तैयार हो जाएगा भारत में, उससे ज़्यादा लोग वो लोग शासन कर सकते हैं। ऐसा प्लान शायद मैकले के दिमाग में था। তো এটা একটা মানে ওনার ওনার প্ল্যান ছিল এবং যার জন্য অনেকে এটা নিয়ে সমালোচনা করেন এটার জন্যই যে আমাদের প্রাচ্য যে শিক্ষা ব্যবস্থা সেটা নাকি এর দ্বারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বা প্রবণতা একটা তৈরি হতে পারে, এবং যে আমাদের ভার্নাকুলার শিক্ষা রয়েছে, বিভিন্ন রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় যে শিক্ষা, সেটা একটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এবং আর একটা হচ্ছে যে ভারতবর্ষের যে ধর্ম ব্যবস্থাটা ছিল, অর্থাৎ আমরা যদি হিন্দু রিলিজিয়াস সিস্টেমটা দেখি তাতে করে তো দেখবো যে বেদ উপনিষদের যে হিন্দু ট্র্যাডিশনের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও যেন কোনো একটা জায়গায় আঘাত লাগানোর প্রবণতা আমরা মেকলে মিনিটে দেখতে পাচ্ছি। আর ইভেন মানে মুসলিমদের থেকে হিন্দুদেরও কথা বেশি বলবো, মুসলিমদের ক্ষেত্রেও তাই। কারণ মেকলে মিনিটে তিনি বিশেষ করে একটা কথা বলা হয়েছে, আচ্ছা মেকলেকে এত দোষ দেওয়া হয়েছে, মেকলে কিন্তু তাহলে আমরা দেখবো যে রাজা রামমোহন রায় কিন্তু চিঠি লিখেছিলেন বেন্টিককে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য ভাষা হওয়া উচিত, অর্থাৎ ইংরেজি। মেকলে যে নিজের তরফ থেকে উদ্যোগী হয়ে সবটাই নিজে এক জেদি হয়ে করেছিলেন এমনটা নয়, ভারতীয়দেরও তিনি কিছু ভারতীয়দের সমর্থন পেয়েছিলেন, রাজা রামমোহন রায় তার অন্যতম। এবং যার জন্য তিনি বলছেন যে সংস্কৃত কলেজ যেটা কলকাতায় হচ্ছিল সেটাকে বাধা দেওয়া হোক, এবং ওটার কোনো প্রয়োজন নেই ওই ভাষাতে, কারণ আমাদের বাচ্চাদের আধুনিক শেখাতে হবে, কারণ পাশ্চাত্য জ্ঞানের সঙ্গে মেলাতে হবে এদেরকে, নাহলে আধুনিক জগৎটার সঙ্গে বুঝতে পারবে না, চিনতে পারবে না আধুনিক জগৎকে, এবং আধুনিক জগতের সঙ্গে পরিচিত না পারলে ভারতবর্ষ এগিয়ে যাবে না। এটা একটা রামমোহন রায়ের মাথাতে ছিল সব সময়, যার জন্য মেকলে অনেকে সাপোর্টও পেয়েছিলেন এই প্রস্তাব রচনা করার সময়। তো আমরা মেকলে মিনিটের যে আরেকটা ব্যাখ্যা দেওয়া হয় যে মেকলে নাকি ভেবেছিলেন এরকম যে ভারতবর্ষের যে ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা তাতে করে যদি শিক্ষিত হয় একটা শিখতে নাকি বলা হচ্ছে যে 21, 22, 23 বা 25 বছর পর্যন্ত বয়স হয়ে যেতে পারে, এবং সেই সময় ভারতীয় দর্শন, ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতীয় গণিত যারা শিখছেন তাদের মধ্যে কি বলতো, তাদের মধ্যে আচ্ছা আমাদের দেশে যে যোগব্যায়াম শাস্ত্র ছিল বা দর্শন শাস্ত্র ছিল তারা নাকি মেন্টালি শক্ত হয়ে যাচ্ছেন এবং উপনিষদ বেদের ওপরে, এবং যার ফলে তাদের একটা ব্রিটিশ বিরোধী প্রবণতা নাকি জন্মাতে পারত ভারতীয় শিক্ষা ব্যবস্থা যদি कंटिन्यू करते हो। तो ये एक ऐसा शायद हो सकता था कि जो भी भारतीय टेक्स्ट अगर पढ़ के जो सिस्टम है, फिलोसफी है, रिलीजियस हिस्ट्री है, वेद है, उपनिषद है, अगर वो शिक्षा लाभ करने के बाद वो क्या हो सकता था कि वो लोग विरोधी कर सकते थे ब्रिटिश गवर्नमेंट का, तो इसलिए उसको रोकना ज़रूरी था। तो ये लोग जानते थे क्योंकि वो होते 25 ईयर्स हो जाता है एक लड़का का, तो 25 ईयर्स में तो फाइट करने का जो मतलब वो जो विरोध करने का जो टेंडेंसी है वो ज़्यादातर आता है। तो এরকম একটা নাকি প্রবণতা তৈরি হতো ভারতবর্ষে যদি ওই প্রাচ্য ভাষা শিক্ষা দেওয়া হতো। তো মেকলের মিনিটের মধ্যে নাকি মেকলের মাথাতে নাকি এরকম একটা ব্যাপার ছিল, তো সেটাও নাকি তিনি বাধা দিতে বন্ধ করতে চেয়েছিলেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্ল্যান যাই থাকুক, আমরা উপসংহারে কি বলবো যে মেকলে মিনিটের প্রভাবে ভারতবর্ষে তখনকার দিনে প্রাচ্য ভাষায় একটা বড় ধাক্কা লাগলেও কিন্তু ভারতবর্ষের যে আগে এগিয়ে চলার যে পদ্ধতিটা, অর্থাৎ যে শুরুটা পদক্ষেপ, তার শুরুটা কিন্তু বলা যেতে পারে এই মেকলে মিনিট। কারণ ইংরেজি ভাষা শুধুমাত্র একটা দেশের ভাষা নয়, ইংরেজি ভাষা বর্তমান বিশ্বে একটা আন্তর্জাতিক ভাষা, এবং এটার যে শুরুটা 1835 সালে হয়েছিল ভারতবর্ষে, আমার মনে হয় আজকের দিনে বেনিফিটস এবং আগামী দিনেও বেনিফিটস আমরা পাচ্ছি। এবং কোনো না কোনো দিক দিয়ে ব্রিটিশদের অভিলাষ যাই থাকুক, ब्रिटेन वालों का जो भी प्लान जो भी हुआ होगा उसको अगर हम लोग छोड़ देते हैं, तो अगर हम लोग अच्छे चीज़ों को लेते हैं तो इससे पता चलता है कि बेनिफिट्स हम लोगों को मिला।
তো উপসংহারে আমরা এটাই বলবো, মেকলে মিনিটের সমালোচনা সত্ত্বেও মেকলে মিনিটের প্রভাবেই আমাদের দেশের পরবর্তীকালে যে বড় তিনটি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়, যেটা কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এটা প্রতিষ্ঠা হচ্ছে এবং ভারতবর্ষের নানান জায়গায় ইংলিশ মিডিয়ামের একটা চল শুরু হচ্ছে এবং কোনো না কোনো জায়গায় ভারতীয়রা ইংরেজি বিদ্যাকে অর্জন করে, যেহেতু আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলেছিল দীর্ঘদিন ধরে, কিন্তু আমরা বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিক দিয়ে আমরা কোনো অংশে কম থাকি, আমরা শিখেছিলাম এবং একই সঙ্গে সঙ্গে আমাদের মাতৃভাষাতেও শিখেছি। কিন্তু ইংরেজি মাধ্যম আসার সঙ্গে সঙ্গে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মেলাতে শিখে গিয়েছিলাম আমাদের তখন থেকেই। হয়তো আমাদের দেশ পরাধীন ছিল, কিন্তু তার যে উপকারিতা আজকে আমরা আজও ভোগ করে চলেছি। এবং এই কারণে আমরা বলতে পারি যে মেকলে মিনিটের গুরুত্ব কিন্তু ভারতীয়দের জীবনে অনেক রয়ে গিয়েছে। इसका इम्पोर्टेंस आज भी हमारे जीवन में है, अभी भी बरकरार है। তো এ পর্যন্তই, আশা করি, আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম। তোমরা কোয়েশ্চেনটা করবে মেকলে মিনিট কি, মেকলে মিনিটের মূল বৈশিষ্ট্যগুলো কি এবং এর যে তাৎপর্যটা কি। तो what was Macaulay minutes and what was the main features of this minutes and what was the importance। इसका एक छोटा सा क्वेश्चन भी होता है, 5 नंबर का भी हो सकता है, আর যারা 10-এ পড়ছে তাদের মনে হয় 4 মার্কেরও কোয়েশ্চেন হতে পারে। তো যারা 8-এ পড়ছে তাদেরও এরকম কোয়েশ্চেন হতে পারে। কিন্তু এই বিষয়টা আমাদের জানা উচিত, এটা আমাদের শিক্ষার বিষয়, পরীক্ষার কোয়েশ্চেনের থেকেও ইম্পর্টেন্ট, যে মেকলে মিনিটের হাত ধরেই আমাদের দেশে কিন্তু ইংরেজি ব্যবস্থা কিন্তু এসেছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো প্যান্ডেমিক সিচুয়েশনে। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।